আজকের যে ঘটনার কথাটা বলবো সেটা একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনাটা। ঠিক আছে, একটা প্রশ্ন আপনি ভাবুন, যদি আপনি একটা দেশের সব থেকে বড় আইটি কোম্পানিতে জব করতেন এবং সেখানে যদি আপনার ওপরে বিভিন্নভাবে সেক্সুয়ালি হ্যারাস করা হতো, তাহলে জিনিসটা কীরকম জায়গায় গিয়ে দাঁড়াতো। এবং আপনি কিন্তু এই কথাগুলো না বাড়িতে বলতে পারছেন, না গিয়ে পুলিশ স্টেশনে কাউকে বলতে পারছেন। কেন? কারণ আপনার ওপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ঠিক এরকম ঘটনাই আমাদের ভারতবর্ষের বিভিন্ন হিন্দু মেয়ের ওপর ঘটেছে। তারা এই ঘটনাগুলোর শিকার কেউ হয়েছে, কেউ না চাইতেও শিকারা একটু ব্রেন খাটিয়ে কাজ করেছে, তারা শিকার হয়নি, কিন্তু তারা বাইরে গিয়েও বলতেও পারেনি, কারণ সেই সাহসটা তারা পায়নি। তার মধ্যে হয়তো একজন এই রিসেন্ট বাইরে এসে পুলিশকে বলেছে, সেই জন্য ঘটনাটা সামনে আসছে। আর এই ঘটনাটা কিছুদিনের না, অনেক দিনের ঘটনা। পরপর স্টেপ বাই স্টেপ দেখছি ঘটনাটা কী ঘটেছে, কারা এই ঘটনার সাথে যুক্ত ছিল। ঠিক আছে, কোথাকার ঘটনা, কিভাবে এই ঘটনাটা ফাঁস হলো, মানে আমাদের সামনে এলো, সম্পূর্ণ বিষয় পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা হবে, জানবে। আর এটা কিন্তু বিশেষ করে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যে সমস্ত ছেলেরা ভিডিও দেখছে তাদের বোনদেরকে অবশ্যই সতর্ক রাখবে। এরকম ঘটনা প্রচুর হচ্ছে। ঠিক আছে, পরপর শুরু। ঘটনাটা কি? ঘটনা হলো গিয়ে মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত টিসিএস, সব থেকে বড় একটা কোম্পানি, বিশ্বস্ত কোম্পানি। সেই টিসিএসের একটি বিপিও ইউনিটে একাধিক মহিলা কর্মী গুরুতর অভিযোগ করে। কি অভিযোগ করে? তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে। কি ঘটে? তাদের অভিযোগ এটা যে তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে, তারা মেন্টালিভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, তারা ফোর্সফুলি তাদেরকে কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য ফোর্স করা হচ্ছে। তারপরে কনভার্সন অ্যালিগেশন, তারা দিচ্ছে যে এখানকার হিন্দু মেয়েদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করার জন্য ফোর্স দেওয়া হয়, তাদেরকে জোর জবরদস্তি করা হয়। সবাইকে না, সিলেক্টিভ, তারা সিলেক্ট করে কাদের করবে, কিভাবে সিলেক্ট করে সেটাও দেখব। এখনও পর্যন্ত মোট 9টি এফআইআর এখানে দায়ের করা হয়েছে, এবং যারা অভিযুক্ত তাদের মধ্যে অনেককেই ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় এটা, এই ঘটনাটা একদিনে হয়নি, এই ঘটনা 2022 থেকে শুরু হয়েছে, আর এটা হলো কি 2026। তার মানে এর মধ্যে অনেক মেয়ে এর শিকার হয়েছে, তারা বাইরে গিয়ে বলতে পারেনি। ঠিক আছে, কী কারণে বলতে পারেনি সেটাও তুলব। তারপরে দেখো, এর মধ্যে 9টা এফআইআর দায়ের হয়েছে। ঠিক আছে, তাহলে এতদিন ধরে ঘটছে, তাহলে কি পরিমাণে তারা বিভিন্ন প্রেশার ওখানে ফেস করেছে, ভাবো ওই মেয়েটা। এবার কথায় আসি, কারা জড়িত ছিল। যদি দেখা যায় এখানে জড়িত যারা ছিল তারা কিন্তু উপর পোস্টে বসে থাকা মানুষরা ছিল। ওই টিসিএসে, নাসিকের যে টিসিএসে বসে থাকা টিম লিডার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার, এইচআর অফিস, এইচআরের কাছে বিভিন্নভাবে কমপ্লেন গেছে যে এই জিনিসটা ঠিক করার জন্য এরকম তাদের ওপর এরকম অত্যাচার হচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। তার মানে সেও কিন্তু এর সাথে জড়িত ছিল। সবথেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে দিই আমি, এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিল জানো? একজন মুসলিম মেয়ে পালন করেছিল। সেই মুসলিম মেয়েটি, তার নাম হলো গিয়ে নিদা খান। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ঘটনায়, কারণ সে একটা মেয়ে। অতএব সে মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ভালোভাবে আগে তৈরি করার পর তাকে আস্তে আস্তে তার সাথে ফ্রেন্ডশিপ করে তাকে বিভিন্নভাবে হিন্দু ধর্মের প্রতি তাদেরকে অবিশ্বাস্য করানো হতো, আস্তে আস্তে ধীরে ধীরে প্রসেস করতো। তারপরে যখন সে দেখতো যে হ্যাঁ, এই মেয়েটি আমার কথায় চলছে বা আমার কথা বিশ্বাসযোগ্য করছে আমার কথা, তখন আস্তে আস্তে এন্ট্রি করতো তার পিছনে ব্যাকে থাকা ছেলেরা। বিভিন্ন ছেলেদের নাম উঠে আসছে, মুসলিম ছেলেদের, যেরকম দানিশ শেখ, তৌসিফ আখতার, রাজা মেমন। ঠিক আছে, এরকম বিভিন্ন মুসলিম ছেলেদের নাম উঠে আসছে। এরা প্রথমে গিয়ে অ্যাপ্রোচ করতো না, এরা পরে অ্যাপ্রোচ করতো। ওই নিদা খান মেয়েটা গিয়ে তার সাথে কথা বলে কমফোর্টেবল হওয়ার পরে এরা এন্ট্রি করতো। ঠিক আছে, এবার দেখো টিম লিডার থাকতো, সে কী করতো? জুনিয়র যারা এন্ট্রি করতো, জুনিয়রদের টার্গেট করতো, কারণ তারা জুনিয়র, তাদের কথা মতন চলতে হবে। তারা জুনিয়রদের
টার্গেট করতো এবং জবের চাকরির প্রেশার দিয়ে তাদেরকে কন্ট্রোল করতো। তারা জানে জুনিয়র তারা এসেছে চাকরির জন্য, একটা মার্কেট এখন চাকরির অভাব, চাকরির জন্য এসেছে, তাদেরকে জব প্রেশারের দিয়ে তাদের কন্ট্রোল করতো আর কি, যে তুমি যদি চাকরি করতে যাও তাহলে তোমাকে এই জিনিস পালন করতে হবে, ঠিক আছে। তাহলে টিম লিডার যে উপরে পোস্টে আছে, বোঝা গেল। এবার HR নিদা খান, তিনি তার কাছে এই সমস্ত ঘটনাগুলো আসতো, রিপোর্টগুলো আসতো যে এরকম এরকম একটা মেয়ের অত্যাচার হচ্ছে, কিন্তু তিনি এই কথাগুলো ইগনোর করে দিত, মানে এইগুলো তার কাছে পর্যন্ত আসতো, তারপরে সে কোনো অ্যাকশন নিত না, বরং সে তাদেরকে আরও হেল্প করতো, জিনিসটাগুলো কাজেরগুলো এই সমস্ত করার জন্য হেল্প করতো। এরা যেরকম করে কাজ করতো, প্রথমে ফ্রেন্ডশিপ করতো, বন্ধুত্ব করতো, যে আসো তোমার সাথে আমি বন্ধুত্ব করবো, ওরকম বলে করতো না, ঠিক আছে। এটা বলে করলে থোড়ি না কেউ ফ্রেন্ডশিপ করবে, ফ্রেন্ডশিপ প্রথমে করতো, তারপরে তাদের ফ্যামিলির ব্যাপারে জানতো, তার ব্যাকগ্রাউন্ডে কে কে আছে, সে কোথা থেকে আসছে। আর এরা অ্যাপ্রোচ করতে হলো গিয়ে যারা দূরের থেকে আসে, অনেক অনেক দূরের থেকে আসে, অনেক দূরের থেকে জব করতে আসে, তাদেরকে অ্যাপ্রোচ করে, মানে তাদের সাথে কন্ট্যাক্টটা তৈরি করে। কারণ তারা দূরের থেকে আসে বলে তাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে তারা কিন্তু বাড়িতে জানাবে না, কেন? কারণ বাড়িতে জানালে তাদের বলবে তুই জব ছেড়ে চলে আয়। আর বাড়িতে একমাত্র যদি সাপোর্ট সেই মেয়েটা করে তাদের বাড়িতে টাকা পয়সা দিয়ে, তাহলে সে সহজে জবটা ছাড়তে পারবে না। এই সমস্ত ব্যাপারে যখন তারা জানতে পারে যে হ্যাঁ, এই মেয়েটাকে যদি আমি এরকম অ্যাপ্রোচ করি তাহলে এই মেয়েটা বাইরে গিয়ে কোনো কিছু বলবে না, এবং যদি আমি প্রেশার ক্রিয়েট করি, জবের প্রেশার, যে তুমি যদি এটা বলে ফেলেছো তাহলে তোমাকে জব থেকে বের করে দেবো, তাহলে সে কিন্তু গিয়ে বাইরে জিনিসটা রিভিল করবে না, এবং তার উপর প্রেশারও ক্রিয়েট করা যাবে। এই কথাগুলো সেই নিদা খান, এরা মুসলিম ছেলেরা ওখানকার কাজ করা, তারা মাথায় রেখে তাদেরকে অ্যাপ্রোচ করতো, যাদেরকে অ্যাপ্রোচ করা যাবে তাদেরকেই করতে, যাতে তারা অ্যাপ্রোচও হয়ে যায়, প্লাস ঘটনা যাতে বাইরেও না আসে, প্লাস ওদের কাজও যাতে হয়ে যায়। তারপরে এই ঘটনা উঠে আসছে যে তাদেরকে প্রশ্ন করা হতো পার্সোনাল লাইফ নিয়ে, যেটা বললাম আর কি। এবং কখনো কখনো কি বিয়ে করার জন্য, ম্যারেজ করার জন্য মুসলিম ছেলেদের দ্বারা প্রেশার ক্রিয়েট করা হতো তাদেরকে। বোঝা গেল তো কীরকম? রিলেশনশিপের জন্য প্রথমে প্রেশার করা হতো, তারপর রিলেশনশিপ হয়ে গেল, তারপর আস্তে আস্তে কেমন কি ম্যারেজের জন্য প্রেশার করা হতো, ঠিক আছে। এমনকি তাদেরকে গরুর মাংস খাওয়ার জন্য জোর করা হতো এবং খাওয়াতো, ঠিক আছে। এটা তো আছে। এছাড়াও রিলিজিয়াস, মানে মুসলিমদের যে নামাজ পড়া, এই সমস্ত করার জন্য তাদেরকে বাধ্য করতো যে তুমি নামাজ পড়ো, তুমি মুসলিম রিলিজিয়াস প্র্যাকটিস করো, তুমি হিজাব পড়ো। তাদের পরণ পোষণটাও আস্তে আস্তে চেঞ্জ করতো, একবারে তো চেঞ্জ হবে না, আস্তে আস্তে চেঞ্জ করতো, ঠিক আছে। গরুর মাংস খাওয়ার জন্য ফোর্স করা হতো। এই সমস্ত কাজগুলো ওই TCS এর মধ্যে হয়ে থাকতো, বোঝা গেল। যেটা বললাম যে কাদেরকে টার্গেট করা হতো, যারা ফাইন্যান্সিয়ালি উইক, দেখতো কারা ফাইন্যান্সিয়ালি উইক, কাদের ফ্যামিলিতে প্রবলেম আছে, তাদেরকে টার্গেট করা হতো, বোঝা গেল। এরা এইভাবে কাজ করতো। আর কি আর বলবো, এই বিষয়ে অবশ্যই মেয়েরা সতর্ক থাকবে, আর নিজেদের ধর্মের ব্যাপারে অবশ্যই জানবে, নিজেরা যেখানে থাকো সেই ব্যাপারে জানবে। আর ইনফরমেশন সবাইকে শেয়ার করবে না, বিশ্বস্ত বলে মানুষ নেই এই পৃথিবীতে, সেরকম খুব কম আছে। এখন সবাই সুযোগ খোঁজে আর কিছু। এইবার আসি, এই ঘটনাগুলো যে ঘটলো, এই ঘটনাটা কি করে ফাঁস হলো। এবার এই ঘটনা তো ঘটছে কন্টিনিউয়াসলি 2022 থেকে। এর মধ্যে একটা মেয়ে, সে রিসেন্টলি গিয়ে পুলিশ স্টেশনে খবর জানায় যে এরকম এরকম আমার সাথে হয়েছে, এরকম এরকম ওই নাসিকের TCS হচ্ছে। এইবার পুলিশের তো প্রমাণ দরকার, পুলিশ প্রমাণ, ওই মেয়েটা তো জাস্ট বলেছে, কিন্তু মেয়েটার কাছে তো প্রমাণ নেই। এইবার পুলিশ কি করেছে, যেরকম সিনেমেটিক টাইপের, সিনেমার মতন পুলিশ করেছে। এইবার প্রমাণ জোগাড় করার জন্য পুলিশ কি করেছে, মহিলা পুলিশরা হাউসকিপিং স্টাফ সেজে সেখানে ঢোকে, যেরকম নতুন ফ্রেশার্স, নতুন মেয়েরা যেরকম ওখানে এন্ট্রি করে, সেরকম মহিলা পুলিশ একটা এমপ্লয়ি হিসাবে সেখানে এন্ট্রি করেছে, ঠিক আছে। 1 মাস সেখানে কাজ করেছে। কিভাবে তারা অ্যাপ্রোচ করতে একটা মেয়েকে, সেই সমস্ত ব্যাপারে সেই মহিলা পুরুষরা দেখতো, এবং রিপোর্টগুলো, তাদের প্রমাণগুলো তাদের কাছে রাখতো, ঠিক আছে। এইভাবে তারা সম্পূর্ণ যে ইনফরমেশন, ভিতরে কিভাবে কি কাজ হয় না হয়, কে কি কাজ করে, কে প্রথমে অ্যাপ্রোচ করে গিয়ে কাকে কিভাবে অ্যাপ্রোচ করে,
এইভাবে সম্পূর্ণ, কারণ ওখানে তো যে মহিলা পুলিশরা গেছে তারা তো একজন যায়নি, তো তাদের পুলিশরা 2-3 জন এরকম মতন গেছে। প্রত্যেককে কাকে কিভাবে আলাদা ট্রিটমেন্ট করতো, কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতো, ঠিক আছে, ওদের প্রসেসটা কী ছিল, কে কে ইনভলভমেন্ট ছিল, এই সমস্ত রিপোর্ট তারা ওখানে থাকতো এবং তাদের ওপরে যেই জিনিসটা, তাহলে মহিলা পুলিশদের ওপরেও জিনিসটা ঘটতো। তারপরে সেই ঘটার ফলে তারা ওই জিনিসটা ফেস করেছে, তার মানে সে ভাবছে যে এতদিন ধরে কত মেয়ে এরকম কিছু জিনিস ফেস করে আসছে, তাদের বিভিন্ন বডি পার্টে ইন্টেনশনালি মানে জেনে শুনে টাচ বিভিন্ন বডি পার্টে, এবং তা সত্ত্বেও সেই মেয়েরা রেজিস্ট্যান্স দেখাতে পারতো না, মানে বিরোধিতা করতে পারতো না, কারণ কাকে ধমক দেওয়া হতো বলেই সে বিরোধিতা করতে পারতো না। আর বলেছি কাদেরকে বলা হতো, অ্যাপ্রোচ করা হতো, যারা বিরোধিতা করতে পারবে না তাদেরকেই অ্যাপ্রোচ করা হতো, বুঝে গেল। আর এই ঘটনাগুলো কোম্পানি যখন কাছে গেল এবং কোম্পানি এবার তাদের মুখ খুলেছে এবং বলছে এখন থেকে 0 টলারেন্স পলিসি আমরা পালন করব, মানে এই সমস্ত ব্যাপার আমরা সহ্য করব না, ঠিক আছে, বোঝা গেল। এটা কোম্পানির তরফ থেকে বলা হয়েছে। একটা জিনিস ভাবো, যে সমস্ত মেয়েরা দূরের থেকে আসে তাদের উপর এরকম হচ্ছে, আর এত বড় কোম্পানিতে হচ্ছে, তাহলে ভাবো এর থেকে ছোট তো প্রচুর কোম্পানি আছে, তাহলে সেখানে কি হচ্ছে না? এখনও ডেফিনেটলি হচ্ছে, সেখানে এখনও হচ্ছে, কিন্তু সেই খবর বাইরে বেরিয়ে আসছে না কেন? কারণ এরকমই কেস দেখো, একটা বড় কোম্পানি, সেখানে 2022 থেকে শুরু এই ঘটনাগুলো ঘটে আসছে, তাহলে সেই ঘটনা এখন সামনে আসলো, ঠিক আছে। আমরা দূরের থেকে হয়তো সেই কোম্পানিকে আগে যখন দেখলে হয়তো বলতাম যে ভালো, টিসিএস কোম্পানি ভালো, ভিতরে যারা কাজ করে তাদের মধ্যে এরকম এই জিনিসগুলো হয় না, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে যে ভিতরে তো অন্যরা কাজ করছে, ভিতরে যাদের হাত আছে তারা তো সব মুসলিম, তারা এই সবগুলো কাজ করছে। হ্যাঁ, সবাই কিন্তু এরকম না, যারা দেখছে তাদের মধ্যে যারা দেশহিতে কাজ করে, যারা বোঝে যে হ্যাঁ এই জিনিসটা ভুল, তারা কিন্তু বিরোধিতা অবশ্যই করবে না, ঠিক আছে, তারাও বলবে এটা মনুষ্যত্বের বিরুদ্ধে কি কাজ, ঠিক আছে। এইবার দেখো, তার থেকে এই ছোটো কোম্পানিগুলোতে মেয়েদের ওপর এরকম হ্যারাসমেন্ট হচ্ছে না, সেক্সুয়ালিভাবে বিভিন্ন বডি পার্টে বিভিন্ন জায়গায় টাচ করা হচ্ছে, জেনে শুনে ইন্টেনশনালিভাবে, অবশ্যই হচ্ছে, কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু সামনে উঠে আসছে না কেন? কারণ মেয়েরা তাদের বিয়ের সামনে বিভিন্ন ফাইন্যান্সিয়ালিভাবে বিভিন্নভাবে তারা সামনে প্রবলেম আছে, সেই জন্য তারা চেয়েও বলতে পারছে না, বিভিন্ন তাদের সামনে সমস্যা উঠে আসছে, সেই জন্য তারা চেয়েও বলতে পারছে না, তাদেরকে সেইভাবে ফোর্স করা হচ্ছে। একটা কথা বলি, যদি কারোর ওপর এরকম ঘটে, পুরোপুরিভাবে কারো না কাউকে জানানো উচিত প্রথমত, আর জানানোর আগে কিছু এভিডেন্স তাদেরকে ক্যাপচার করে রাখা উচিত। বিভিন্ন এখন ফোন আছে, ফোনের মাধ্যমে কোনো না কোনো ঘটনা রেকর্ড করে রাখা, বা কোনো ভিডিও, যে অল্প হলেও যেরকম পারে সেরকম ঘটনাগুলো আগে ক্যাপচার করে রাখা। ক্যাপচার করার পরে সে যদি ডাইরেক্ট পুলিশ স্টেশনে না যেতে পারে, তার চেনা পরিচিত কোনো ভালো কেউ থাকলে তার থ্রুতে পুলিশ স্টেশনে গিয়ে সেই এভিডেন্সগুলো তাদের সামনে দিল। এইভাবে আস্তে আস্তে স্টেপ নিতে হবে, আর সতর্ক থাকতে হবে। সবাইকে ইনফরমেশান, নিজের বাড়ির ইনফরমেশান দেবে না, সবাইকে এইভাবে দেবে না নিজের বাড়ির ইনফরমেশান, বাড়িতে কে আছে, কে কী কাজ করে, সব কিছু বলবে না। এখনকার দিনে মানুষ বিশ্বস্ত নয়, ঠিক আছে, মানুষ বিশ্বস্ত নয়। 100 জনের মধ্যে মনে হয় 10 জন মতন বা 20 জন কখনো কখনো হয়ে থাকে, আমার মতে বিশ্বস্ত হয়ে থাকে। এখনকার যা দিন সেটা বলবো না, ঠিক আছে। যতটুকু খবর পাওয়া যাচ্ছে এই ঘটনা কিন্তু তার বিভিন্ন জায়গায় বাইরেও যুক্ত আছে, মালয়েশিয়ার সাথে কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে, মালয়েশিয়ার সাথে এই ঘটনার লিঙ্ক যুক্ত আছে। অতএব আমাদের সিআইডি, তারপরে এনআইএ, এরা ইনভলভ হয়ে গেছে, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো, এরা কিন্তু এর সাথে ইনভলভ হয়ে গেছে, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় চলে আসে ভিতরে, কিন্তু ইন্টারনাল সিকিউরিটির একটা বিষয় চলে আসে ভিতরে, কিন্তু বিভিন্ন জিনিস ঘোরপ্যাচ খাচ্ছে, কিন্তু সেই জিনিসটাকে বের করার জন্য আমাদের যেই ইনভেস্টিগেশন এজেন্সি আছে তারা কিন্তু ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে। এই সমস্ত ঘটনা কিন্তু নেক্সট টাইম আরও হবে, অতএব প্রত্যেককে সতর্ক থাকতে হবে। প্রথম কথা, হুড়বড়িয়ে অ্যাকশান নিলে হবে না, তাদের পজিশন বুঝে তারপরে তোমরা সেরকম করে ভিডিও বানিয়ে সেরকম করে আস্তে আস্তে নিজেকে আজকে প্রমাণ জোগাড় করে তারপরে তাদের বিরুদ্ধে আস্তে আস্তে অ্যাকশান নেবে। একজন বিশ্বস্ত মানুষকেই সব কথাগুলো বলবে, যাতে সে তোমাকে ভরসা করে পুলিশ স্টেশনে গিয়ে এই জিনিসগুলো বলে এবং তোমার পাশে সবসময় থাকে, ঠিক আছে।
আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।